সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুনর্নির্ধারণ করে জাতীয় সংসদে পাশ হয়েছে সরকারি চাকরি সংশোধন বিল ২০২৬। বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২। স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ স্বশাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব বিধিমালা বহাল থাকবে। বিলটি পাশ করার সময় বিরোধী দল হ্যাঁ বা না কোনো মন্তব্য করায় আপত্তি জানান সরকারি দলের চিফ হুইপ। তখনই সংসদের সাউন্ড সিস্টেম বিঘ্ন ঘটায় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন স্পিকার। এর আগে এক প্রশ্নোত্তর পর্বে গুম নিরোধের জন্য কঠোর আইন করা হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল ২০২৬ পাশ হলো। হৃদয় দিয়ে অনুভব করলাম, একটা বিষয় দেখলাম যে জুলাই যুদ্ধ শুরু হয়েছে যাদের দিয়ে এবং যে কারণে, এবং বয়স বাড়ানো বিষয় ছিল, আর আমার চাকরি একজনে নিয়ে যায় কেন, এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হলো এবং আমরা যে নিঃশ্বাস নিতে পারতাম না, নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হলো যাদের দিয়ে। আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাশ করার সময় মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ কেন হা বললেন না বুঝতে পারলাম না। হা বলা উচিত ছিল। মাননীয় সদস্যবৃন্দ, আজানের ২০ মিনিট বাকি এবং এই মাইক রিপেয়ার করার জন্য আরো ২০ মিনিট, মোট ৪০ মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হলো। দেশে মিজেলস বা হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। গত ২২ দিনে সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় হামের মৃত্যু হয়েছে ১০ জনের, আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৭৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামের মৃত্যু হয়েছে ১৭ জনের। এই সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩,২৫৯ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। মৃত্যুর হিসেবে হাম সন্দেহে এই পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে ৫৫ জন। এরপরেই আছে ঢাকা বিভাগ ৪০ জন। অতীতের সরকার সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব বজ্রপাতের মতো দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশে হামের সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু হাম প্রতিরোধী টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে, আগে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে নিতে পারবে তাদের প্রয়োজনীয় টিকা।
রোববার সকালে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে চলবে হামের টিকাদান কর্মসূচি। পাশাপাশি 3 মে থেকে দেশের বাকি এলাকাগুলোতে একযোগে এই কর্মসূচি চালু রাখা হবে বলেও জানান তিনি। আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এই মাসের 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। হামের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত বয়সের সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্র থেকে সন্তানদের টিকা নেওয়ার আহ্বানও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে অন্যান্য দেশের মতো আগামীতে বাংলাদেশীয় পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগারগাঁওয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। সুতরাং সেই বিষয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গোপন কোনো চুক্তি নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আমেরিকার অনুমতি নেয়ার প্রচারটি সঠিক নয়। তবে জ্বালানি সংকটে নিরসনে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের যে কোনো বিষয়ে পাশে থাকতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। প্রতিদিনের মতো সাত সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করতে যান প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। যুক্তরাষ্ট্রের এনার্জি মিনিস্টার, তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে বসবাসরত প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকতে চায় সরকার। ইউএই হোক, ওমান হোক, আর আপনার কাতার হোক, আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে নাগরিকদেরকে প্রাধান্য দেওয়া এবং তাদের ওয়েলবিং, হেলথ অ্যান্ড সেফটি প্রাধান্য দিয়ে
দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড অনলি প্রায়োরিটি। পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানিয়ে ইসাহিল ফেলোশিপের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর কাছে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। যে পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের যেন পুনর্গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে এটি একটি বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। অনেকগুলো চার্চ আছে গরিব, কিন্তু সেই চার্চের পালকদের জন্য তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা টাকা দিয়ে আমরা বিচার করতে চাই না, এটা একটি সম্মাননীয় এবং রিকগনিশন যে তিনি সমস্ত মণ্ডলীকে বা চার্চগুলোকে দিয়েছেন। সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, আজ পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। জেসমিনারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাভারে তেলের সংকট কিন্তু দিন দিন মানে তীব্রতর হচ্ছে, মানে এই সংকট, এবং এতে কিন্তু যারা তেল ব্যবহার করছে তারা কিন্তু আসলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আমি যদি একটু বলি যে আমি এখন আছি সাভারের খনিক ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে আমি এসে আসলে এই স্টেশনের মালিকের সাথে কথা বলেছি, এবং সেই মালিক কিন্তু আমাদের কাছে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি কিন্তু বলেছেন যে ঈদের পর থেকে, আসলে ঈদের আগে তিনি যেটুকু তেল পেয়েছেন, ঈদের পর থেকে আজ অবধি কিন্তু তিনি একবার শুধু অকটেন এবং পেট্রোল পেয়েছেন, তাও খুবই সীমিত। এবং এই যে মানে তেলের যে সমস্যা, এই সমস্যার সমাধানে কিন্তু তিনি যেটি আমাদের কাছে আরো বলেছেন যে এই তেল না পাওয়ার কারণে কিন্তু আসলে আশেপাশের যে বেসরকারি হাসপাতাল এবং যে সকল ব্যাংক আছে, মানে জরুরি সেবা প্রদান করা যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু আসলে এই তেলের উপরে নির্ভর করে তাদের কার্যক্রম চালাতে হয়। এই সকল প্রতিষ্ঠান থেকে কিন্তু এই পাম্পের মালিক যেটি বলছিলেন যে তার কাছে চিঠি পর্যন্ত দেওয়া হচ্ছে যে একটু তেল দেওয়ার জন্য, অথচ সেই তেল কিন্তু তিনি দিতে পারছেন না। এই বলে কিন্তু তিনি আমাদের কাছে এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন। এছাড়া আমরা এখানে এসে কিন্তু দেখেছি যে বাইকাররা কিন্তু এসে চলে যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে যেহেতু মহাসড়কের পাশেই তেলের পাম্পটি অবস্থিত, এখানে কিন্তু আসলে দিনের বেলায় ভিড় করে এবং আবার রাতের বেলাও কিন্তু এক ধরনের ভিড়ের জটলা তৈরি হয়। এবং আমরা কিছুক্ষণ আগে এসেও কিন্তু দেখেছি যে এখানে বাইকারদের লম্বা লাইন, তারা কিন্তু আসলে এসে ফিরে যাচ্ছে তেলের আশায়। আমাদের কাছে কিছু বাইকাররা বলেছে যে তারা কিন্তু আসলে 2 দিন 3 দিন যাবত কিছু পাম্পে তাদের বাইক ফেলে রেখে চলে আসে, এবং তারপরেও কিন্তু তারা সেই তেল পাচ্ছে না কাঙ্ক্ষিত। এবং আমরা সাভারের যে কটি তেলের পাম্প আছে, এই পাম্পগুলোতে কিন্তু আমরা আসলে ঘুরে দেখেছি, প্রায় অর্ধশতাধিক তেলের পাম্প আছে। এই পাম্পগুলোতে কিন্তু আসলে বেশিরভাগ তেলের পাম্পে কিন্তু তেল নেই। 2-1টি তেলের পাম্পে যদিও তেল আছে, সেই তেলগুলো কিন্তু মানে হয়তোবা কোথাও অকটেন পাচ্ছে শুধু, আবার হয়তোবা শুধুমাত্র ডিজেল পাচ্ছে, আর তাও সীমিত আকারে পাচ্ছে। এবং এক কথায় বলা চলে যে সাভারে তেলের সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং এর ভুক্তভোগী হচ্ছে যারা এই তেল ব্যবহার করছেন, এবং পাশাপাশি কৃষক, ব্যাংক, হাসপাতাল থেকে শুরু করে এমার্জেন্সি যেই প্রতিষ্ঠানগুলো আছে যারা সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু আসলে দিন দিন এর ভুক্তভোগী হচ্ছে। সাভার থেকে আমার কাছে তেল পাম্পের সর্বশেষ খবর ছিল এই। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেল নিয়ে পেট্রোল পাম্পগুলোর অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। চলে যাচ্ছি পরের সংবাদে। জ্বালানি সংকট বাড়তে থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এখন যেন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। দেশের প্রায় প্রতিটি পাম্পের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্ধারিত মূল্যে তেল বিক্রি হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না ভোক্তাদের। একটি মাত্র পাম্প দিয়ে চলছে পুরো উপজেলার কার্যক্রম। প্রতিনিধি কাজী পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এটি কোনো সাধারণ লাইন নয়, জ্বালানি তেলের জন্য অপেক্ষার দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় একমাত্র কাজী মন্টু ফিলিং স্টেশন ঘিরে প্রতিদিনই এমন চিত্র। সন্ধ্যা থেকে শুরু হলেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন চালকরা। কেউ আবার আগের রাতেই মোটরসাইকেল রেখে যান সিরিয়াল ধরে রাখতে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াইয়া অনেক ভোগান্তির পরে পাচ্ছে। কাল 10টার সময় গাড়ি রেখে গেছে এখানে, সারাদিন অপেক্ষা করার পরে
এখন তেল পাই। ডিজেল নিতে বাস, মিনিবাস, মাহেন্দ্র সহ বিভিন্ন যানবাহনকেও দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। কৃষকদের জন্য টোকেনের মাধ্যমে 5 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, তবুও চাহিদা পূরণ হচ্ছে না। আমাদের যে তেল দেয় আসলে আমাদের তেলটাই আমাদের হয় না। আর একটা কাঠের জন্য 5টা করে দেবে, এর বেশি আমাদের তো পর্যাপ্ত করে তেল লাগে 10টা 15টা একদিন চালাইলে কিন্তু 5টা। চাহিদা আমাদের বেশি, কিন্তু তেল পাচ্ছি 5 লিটার করে, তাই দিয়ে কোনো রকমের চালাই দিচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম, এটাই বড় অভিযোগ ভোক্তাদের। বর্তমানে প্রতিটি মোটরসাইকেলে সীমিত পরিমাণ মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে। 200 টাকার করে দিচ্ছি বা 2 লিটার করে দিচ্ছি, তারপরেও তারা সার্কেল করে আবার ঘুরে আসতেছে, আরো 2 লিটার নিতে চায়। যত সময় পর্যন্ত তেল থাকবে তত সময় পর্যন্ত আমরা দিব। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের তদারকি থাকলেও একটি মাত্র পাম্পে পুরো উপজেলার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। পাম্পের সামনে যেভাবে আসছেন একসাথে 3-4 লাইন এবং কোনো লাইন নাই, অজবরলা অবস্থা। আমরা যেন সুশৃঙ্খল ভাবে দিতে পারি, এজন্য আমরা ওই কর্নারে একটা রশি দিয়ে বন্ধ করে দিব, এই গাড়িগুলো শেষ করে দিব। এরপরে যারা আসবেন 2 লাইনে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। একটি পাম্পে পুরো উপজেলার নির্ভরতা আর সীমিত সরবরাহের এই বাস্তবতায় কবে স্বস্তি ফিরবে, সেই প্রশ্নই এখন কোটালীপাড়ার মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে শ্রেষ্ঠ বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত, আর সন্ধ্যা 7টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে, জরুরি পরিষেবা সমূহ নতুন অফিস সময়সূচির আওতায় বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। র্যাবের গুম খুন মামলায় ট্রাইব্যুনাল চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। র্যাব থাকবে কিনা সে সিদ্ধান্ত সরকারের জানিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে সংস্থাটির প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন মোহাম্মদ আহসান হাবিব পলাশ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সাম্প্রতিক সময়ে র্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন র্যাবের নতুন মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই এলিট ফোর্স হিসাবে র্যাব সন্ত্রাস দমন, মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লিখিত বক্তব্যে মাদক চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন সহ আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা তুলে ধরেন তিনি। গত 90 দিনে র্যাব ফোর্সেস দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 331টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হিরোইন, 7,000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5,000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4,000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংক্রান্তে প্রায় 1,115 জনকে গ্রেফতার করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, র্যাব বিলুপ্তি, সংস্কার, পুনর্গঠন সহ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিলুপ্তি বা যে কথা বললাম রিস্ট্রাকচারিং বা রিনেম যাই বলি না কেন, যে কোনো পুনর্গঠন বা যে কোনো কিছু সরকারের দায়িত্ব, সরকারের বিষয়। আমি মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এদিকে ট্রাইব্যুনালে চলমান র্যাবের গুম খুন সংক্রান্ত মামলার বিষয়ে ট্রাইব্যুনাল চাইলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের এই নতুন মহাপরিচালক। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। আমাদের কাছে যা আছে, যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে, যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো, কিন্তু যে যতটুকু সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব। রাকিব হাসান,
মাই টিভি, ঢাকা। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 7 জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে এই মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে এবং ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে মাহবুব আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিতকরণ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অন্তরায় হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে জিয়া উদ্যানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে। বর্তমান সরকার এখনও বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করেনি উল্লেখ করে তিনি জানান, সুষ্ঠু বিচার নিশ্চিতে ভূমিকা রাখতে এই সরকারের আন্তরিকতার কমতি নেই। মাজার জিয়ারত শেষে জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে নিজেই দোয়া পরিচালনা করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। দর্শক, তেল সম্পর্কে আমাদেরকে এই মুহূর্তে আরও জানাবেন বরিশাল থেকে সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, আজ পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। যেমনটা জানাতে চাই, গোটা দেশে নয় কিন্তু বরিশালে অনেক আগে থেকেই আসলে এই তেলের যে তেল স্মৃতি বা তেল নিয়ে যে সংকট, সেটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। বরিশালের নগরীর বেশ কিছু পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ করে রেখেছে, তারা কিন্তু তেল দিচ্ছে না। দু একটি পাম্পে যারা তেল পাচ্ছে তারা কিন্তু আসলে রীতিমতো বা রোস্টার অনুযায়ী অথবা রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল দিয়েছে। তবে এখন পর্যন্ত বরিশালে কিন্তু কোথাও তেলের দাম বাড়ানো হয়নি। পেট্রোল কিন্তু সে আগের দামই রয়েছে 116 টাকা, অকটেন রয়েছে 200 টাকা এবং ডিজেল রয়েছে 100 টাকা। এবং পেট্রোল মালিক এবং কর্তৃপক্ষ দাবি করছে যে অধিকাংশ পরিবহনেই কিন্তু যে গাড়ির ট্যাঙ্কিগুলো তা কিন্তু ফুল করা আছে, তারা যা পুড়ছে সেটুকুই আবার কিন্তু তারা ভরে নিচ্ছে এবং একটি পাম্প থেকে নিয়ে আবার পুনরায় ঘুরে আবার সেই পাম্প থেকে এসে তারা তেল নিচ্ছে। এক্ষেত্রে তারা কর্তৃপক্ষ যারা রয়েছে ব্যবসায়ী তেলের, তারা দাবি করছে যে তারাই কিন্তু আসলে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। অধিকাংশ মোটরসাইকেলে কিন্তু লাগে না আসলে এত পরিমাণ তেল, প্রতিদিন 200 থেকে 300 টাকার তেল যে ভরছে তারা কিন্তু সেই তেলগুলো আসলে খরচ করতে পারছে না। তারপরও তারা বাধ্য হয়ে একটি কৃত্রিম সৃষ্টি করার জন্য অথবা আতঙ্ক সৃষ্টি করার জন্য কিন্তু এই কাজগুলো করছে যাতে তেলের সংকট হবে। কিন্তু এখন পর্যন্ত বরিশালে আসলে খুব একটা যে মহামারী আকার বা যে তেল নেই সেটা কিন্তু নেই। অধিকাংশ পেট্রোল পাম্পই কিন্তু ঘুরে ফিরে তেল দিচ্ছে। তবে যাদের চাহিদা রয়েছে 20,000 বা 30,000 বা 50,000 লিটার, সেখান থেকে তারা 1/3 তেল পাচ্ছে। তারপরেও কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পে সচল রয়েছে। সব মিলিয়ে কিন্তু তেলের যে এই সংকট, এটা যদি মানুষ আরেকটু সচেতন হয় তবে কিন্তু এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আর সরকার ইতিমধ্যে বরিশালে যে দিক নির্দেশনা দিয়েছে তেলের বা জ্বালানি তেলের সংকটকে প্রতিরোধ করার লক্ষ্যে ব্যবসায়ীদেরকে যে সন্ধ্যা 6টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে, সেটা কিন্তু আসলে কাগজে কলমে হলেও বাস্তবিক পক্ষে আমরা এখন পর্যন্ত কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা শপিং মল বন্ধ কিন্তু আমরা দেখিনি। তবে তারপরও অনেকে বলছে, যদি ব্যবসায়িক নেতাকর্মীরা বলছে যদি সরকারের সেই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তাদেরকে কাজ করে যেতে হয় বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলে জ্বালানি তেলগুলো আর যে সংকট চাহিদা পূরণ হয়, তবে সে লক্ষ্যে তারা সরকারকে সেই সহযোগিতা করবে। সব মিলিয়ে তেল নিয়ে যে এই বিভ্রান্তি, এটার মুক্তি চাচ্ছে আসলে সাধারণ মানুষ। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে তেলের পরিস্থিতির সবশেষ তথ্য যতটুকু ছিল। জিয়াসমিন।
পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল ফিলিং স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মাহমুদ সানাউল্লাহ বলেছেন, আগামীতে জাতীয় উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ২ নম্বরে ভোটে যেন আর কেউ চিন্তাও করতে না পারে, এই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে করতোয়া অডিটোরিয়ামে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বগুড়া ৬-০ আসনের উপনির্বাচনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, আনসার বিজেপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব ধরনের বিভাজন ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা রুখে দিতে হবে। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে স্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টান এই সম্প্রদায় আমরা সবসময় একটা শান্তির মধ্যে ভালোবাসার সমাজ গড়ে তুলতে চেয়েছি। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, ধর্মবিশ্বাস, সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে একটা ব্যক্তিগত বিশ্বাস। এই ব্যক্তিগত বিশ্বাস এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে আনতে চাই না। আমরা সবসময় বলি যে ধর্মবিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। এটা এই জন্যই যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা, যিনি আমাদের এই দল সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নাই। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথা জানান। সংস্কৃতি মন্ত্রী বলেন, এই সরকারের দায়বদ্ধতা জনগণ, জাতীয় দেশের কাছে, তাই সরকার সমাজে বিভাজন চায় না। এবং এর আগেও আমরা এটা নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে, আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। আগামী ৯ এপ্রিল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ১০ তারিখের পর তাপবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির। তিনি জানান, এই মাসের শেষে দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়বে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ দেখা দেবে। মে মাসে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করতে পারে বলেও জানান তিনি। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের ২-১ জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিগত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫০ মিলিমিটার। এই অবস্থাটা আগামী ২-৩ দিন অব্যাহত থাকবে। তারপরে ৯-১০ তারিখের দিকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ার সম্ভাবনা আছে। এপ্রিল, মে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উষ্ণতম মাস, ফলে টেম্পারেচার স্বভাবতই বেশি থাকবে। বৃষ্টিপাতের সময়টুকু সহনশীল থাকলেও পরবর্তীতে আবার রাইজ করবে।